স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তিনি ভয়ঙ্কর ক্ষেপে গিয়ে একজনকে নাকি দল থেকে প্রায় বার করার মতো বন্দোবস্ত করে দিয়েছিলেন, এবং তিনি দল থেকে বেরিয়েও গেলেন, এবং বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কথা বলে একটা দল তৈরিও করে নিলেন। জনতা উন্নয়ন পার্টি, নেতার নাম হুমায়ুন কবির। এখন প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো কি আলাদা লবি, নাকি ওই একই বৃন্তে দুটি কুসুমের মতো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে হুমায়ুন কবির, একটাই মুদ্রার এপিঠ আর ওপিঠ? কেন বলছি এ কথা? যা কিছু চলছে মুর্শিদাবাদে, যা কিছু চলছে বেলডাঙায়, যেখানে যেখানে যা কিছু বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে মনে হচ্ছে, আসলে সবটাই কি একটাই সুতোয় গাঁথা, একটাই মালা? আসলে 28শে ফেব্রুয়ারির পর কি হতে চলেছে পশ্চিমবঙ্গে? কেন বলছি 28শে ফেব্রুয়ারি? কেন বলছি 28শে ফেব্রুয়ারির পর থেকে আসল খেলা শুরু হবে, যে খেলার নাম হচ্ছে অ্যাকশনের রিহার্সাল। কেন বলছি এ কথা বলবো আজকের সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। তিনি যা দেখান আমরা দেখতে পাই না, তিনি যা দেখাতে চান আমাদেরকে তিনি সেইভাবেই দেখাতে চান, কিন্তু আসলে তিনি যা চান তা আমরা দেখতে পাই না, তা আমরা বুঝতে পারি না। তিনি ভাবে এক, করেন আরেক, আর বলেন মুখে আর এক কথা। যেরকম হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের এক সংখ্যালঘু নেতা নাকি বিরাট বিপ্লবী হয়ে, বিরাট প্রতিবাদী হয়ে দল ছেড়ে বেরিয়ে গিয়েছে, গিয়ে নিজের একটা দল তৈরি করেছে, জনতা উন্নয়ন পার্টি। কি উন্নয়ন হবে, কি জনতার উন্নয়ন হবে আমার জানা নেই, কিছু ধর্মীয় উন্নয়ন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল। সেই রকম দাবি দেওয়া থেকে তার দল থেকে বেরিয়ে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রইলেন, যেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে অ্যালাউ করছেন না। আর এই সংখ্যালঘু নেতারা যখন ভয়ঙ্কর হিংসাত্মক কথা বলে, যখন উস্কানিমূলক মন্তব্য করে, যখন বলে যে মুর্শিদাবাদে আমরা 70%, হিন্দুরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? শুনতে পাননি? বিজি ছিলেন, লন্ডনে ছিলেন, পেছন দিকে হাঁটছিলেন, মর্নিং ওয়াক করছিলেন, কি করছিলেন সেই সময়? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল না, চুপ। যখন আরেক সংখ্যালঘু নেতা তিনি বলেন ইসলামের দাওয়াত দেব, যারা ইসলামে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন? উত্তর নেই, নিরুদ্দেশ। সেই সময়তে ধরনের মন্তব্য নিয়ে কোনো কমেন্ট করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করে ইলেকশনের আগে আগে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভয়ঙ্কর গোসা হলো, আর এতই গোসা হলো যে তিনি নাকি প্রায় দল থেকে বেরিয়ে যেতে বলেন হুমায়ুন কবির। কারণ হুমায়ুন কবিরও দিদির প্রতি প্রচুর বুক ভরা অভিমান নিয়ে নাকি দল ছেড়ে বেরিয়ে গেলেন, এবং নিজ জায়গায় নিজ স্থানে গিয়ে তৈরি করলেন নিজস্ব পার্টি, জনতা উন্নয়ন পার্টি। সেই জনতা উন্নয়ন পার্টির প্রথম কর্মসূচি কি? বাবরি ভিত্তিপ্রস্তর স্থাপন করা। তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য এলো, টাকা এলো, লাইভ করলেন হুমায়ুন কবির। আজকে আরো একটা দিন, সেই দিনে সেখানে ইট গাঁথার কাজও শুরু হলো। আর এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে আসলে সবটাই কি আলাদা আলাদা ভাবে ঘটছে, নাকি একটাই মুদ্রা, তার এপিঠ ওপিঠ দুটো আমরা দেখছি, দুটো আমাদেরকে দেখানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অদৃশ্য সুতোতে বিভিন্ন পুতুলদের নাচাচ্ছেন, তারা নাচছে, অথচ মানুষের সামনে তৈরি করা হচ্ছে কি আমরা ওরা, এই আমরা ওরা অমুক তমুক করে ভাগ বাটোয়ারার রাজনীতি চলছে। কেন?
যাতে সংখ্যালঘুদের মধ্যে একটা বড় অংশকে তাদেরকে ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে তাদেরকে নিজেদের কাজে ব্যবহার করানো যায়, তাদেরকে রাস্তায় নামানো যায়, তাদেরকে ভুল বোঝানো যায়। কারণ বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেননি, অ্যাকচুয়ালি কিচ্ছু করেননি। যে মাদ্রাসা নিয়ে আমরা বলি, সেই উচ্চ মাদ্রাসা আর হাই মাদ্রাসার জন্য পর্যন্ত বিভিন্ন মানে দাবি দেওয়া রয়েছে, সেগুলো তিনি কানেও শোনেননি, কিছুই করেননি। এমন কোন এক্সট্রা বেনিফিট তারা পেয়ে বসে আছে নিজের রাজ্যে? এই রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক হচ্ছে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা, মালদা মুর্শিদাবাদ থেকে। এখন যখন তাদের মধ্যে একটা বড় অংশ এই খেলাটা ধরে নিয়েছে, তখন কি করতে হবে? নিজের কিছু নেতা, নিজের কিছু আস্থাভাজন, নিজের কিছু ভরসা আস্থার কিছু নেতাকে দল থেকে বার করে দিয়ে কি আরেকটা করে নতুন করে একখানা ভ্রম তৈরি করা, একটা মায়া তৈরি করার চেষ্টা, যে আসলে আমি কিন্তু ওরা নই, ওরা কিন্তু আমি নয়। আজকে আরো একটা দিন, এবং এই দিনগুলো যখন করে আসে তখন কোথাও স্পষ্ট হয়ে যায় যে আসলে হুমায়ুন কবিরের এই স্ট্র্যাটেজি, হুমায়ুন কবিরের এই দল তৈরি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ নয়। আসলে একটাই মুদ্রার এপিট আর ওপিট, আসলে একটাই পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই নেতৃত্বে, তারই নির্দেশে, তারই অঙ্গুলি হিলনে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের খেলা চলছে। আজকে কেন বিশেষ দিন বলছি? আজ হুমায়ুন কবির যা শুরু করেছিলেন, অর্থাৎ যেটা বলে শুরু করেছিলেন, এই বাবরি একটা টোপ দিয়ে তিনি শুরু করেছিলেন যে তারা রাজনৈতিক দল তৈরি করতে হবে, আলাদা রাজনৈতিক দল তৈরি করার দরকার রয়েছে, সেইটা হলো হুমায়ুনের সেই নির্মাণ কাজ শুরু হয়ে গেল আজ। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটাও যে দুপুর থেকে শুরু হয় ভিত ঢালাইয়ের কাজ। প্রায় 4 বিঘা জমির ওপরে শুরু হয়ে যায় এই নির্মাণ কাজ, এবং এই নির্মাণ কর্মসূচিতে হাজার হাজার সংখ্যালঘুরা তারা হাজির হন, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকে হুমায়ুন কবির কিন্তু একটু একটু করে তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অতএব নির্দিষ্ট ভাবনা চিন্তার মানুষদেরকে এক জায়গায় নিয়ে আসা, একটা ছাতার তলায় নিয়ে আসা, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা, যাতে প্রয়োজনে তাদেরকে একটা রকম বার্তা দেওয়া যায়, প্রয়োজনে তাদেরকে কিছু নিজেদের ইচ্ছে মতো বোঝানো যায়। আমি টানা বলবো যে এই ব্রেকিং নিউজের লাইনগুলোকে চালাতে বলবো আমার টিমকে, যে আজকে সেই দিন, আজকে থেকে এই নির্মাণ কর্মসূচি শুরু হয়ে গেল। 4 বিঘা জমির ওপর এই নির্মাণ কর্মসূচি শুরু হলো। বাবরি নির্মাণের কাজ শুরু করলেন হুমায়ুন কবির। আজ দুপুর থেকে শুরু হয় এই কাজ, এবং আগে থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন ভিত ঢালাইয়ের কাজ শুরু হলো। 4 বিঘা জমির ওপর শুরু হয়েছে নির্মাণ কাজ। নির্মাণ কর্মসূচিতে হাজার হাজার সংখ্যালঘুরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র আজকের দিন না, চলে যান পুরনো ছবি আমি দেখাই। কেন বলছি মুদ্রার এপিট ওপিট? যারা ভাবছেন যে হয়তো নতুন কিছু হতে চলেছে, নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, নতুন করে কিছু একটা নতুন যুগ শুরু হবে, আসলে নয় মশাই। সমস্ত কিছুটাই একটা প্ল্যানের বিভিন্ন পার্ট বোধ হয়। কেন বলছি? কেন নির্বাচনের আগে মাননীয়াকে এ ধরনের কিছু স্ট্র্যাটেজি ভাবতে হয়েছে? কারণটা দেখুন, এর আগে চলে যান 6 ডিসেম্বরের ছবি, যেদিনকে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। সেদিনকে আমরা দেখেছিলাম যে দূর দূরান্ত থেকে সংখ্যালঘু মানুষরা এসেছিলেন, তারা মাথায় করে ইট বওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে এই ছবির মধ্যে তাহলে নিউজ পয়েন্ট কোথায়? এই ছবির মধ্যে কি করে বলছে তৃণমূল কংগ্রেস সবটাই জানতো? মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই প্ল্যান করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরো স্ট্র্যাটেজি কর্মসূচি আগে থেকেই ঠিক করে বলে দিয়েছিলেন হুমায়ুন কবিরকে? অমুক দিনে অমুকটা করো হুমায়ুন, তারপরে তমুক করো হুমায়ুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তো শুনে চাই, হুমায়ুন চুপ করো, তুমি বড্ড পাকা। তো হুমায়ুন কবিরকে তিনি বলে গিয়েছিলেন, তিনি হয়তো বলে দিয়েছিলেন যে অমুকটা করবে, তারপরে তমুক দিনে সেটা করবে, তারপরের দিনে সেটা করবে। তিনি হয়তো একটার পর একটা বলে দিয়েছিলেন। হুমায়ুন কবিরের বক্তব্যগুলো যদি আমরা শুনি সাম্প্রতিক সময়, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আমি শোনাবো আজকে পর্দাফাশ করব যে আসলে সবটাই যে একই ছাতার তল নিচে চলছে, সবটাই যে একটাই স্ট্র্যাটেজির, একটা বৃহত্তর স্ট্র্যাটেজির একটা ছোট ছোট পার্ট। কেন বলছি এই কথা? তবে তার আগে, হুমায়ুন কবিরের আজকের বক্তব্য শোনানোর আগে আমি শোনাবো সেদিনের যারা যোগদান করতে এসেছিলেন 6 ডিসেম্বর, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এই আজকে যে গাঁথনির কাজ শুরু হলো আজ পর্যন্ত বিভিন্ন সময় আমরা কাদের দেখতে পেয়েছি হুমায়ুন কবিরের পাশে।
শুধুমাত্র সাধারণ সংখ্যালঘুদের নয়, দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের নেতাদের। বীরভূমের তৃণমূল নেতা তিনি বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন মাথায় করে ইট নিয়ে গিয়েছিলেন। সেই সময়ের ছবি, সেই সময়ের বক্তব্য আজ আরো একবার চালাই, তারপর শোনাবো আমি যে হুমায়ুন কবির আজকে কি বলেছেন। সেই সময়ের ছবি একবার চালাতে বলবো, দেখুন ফুল ফ্রেমে দেখাতে বলবো সেই ছবি। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই দুজনের নাম হচ্ছে তেজাম্মুল মণ্ডল এবং শামসুন্নিহার বিবি, একজন তৃণমূল নেতা, একজন তৃণমূল পঞ্চায়েতের সদস্যা, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যা শামসুন্নিহার বিবি। অতএব এদের উপস্থিতি, যারা কিনা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের রীতিমতো ঠিকঠাক পদে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিয়ন্ত্রণ করছেন সেখানে বেলডাঙ্গায়, তারা সেখানে চলে গিয়েছেন। অর্থাৎ আমে দুধে মিশে গেছে। আটি কারা? সাধারণ মানুষ, সাধারণ কিছু সংখ্যালঘু মানুষজন, সংখ্যালঘু ভোটার, তারা হয়তো জানেন না কার সঙ্গে কার কানেকশন রয়েছে। আমে দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। হুমায়ুন কবির গতকাল কি বলেছিলেন একবার শোনাই, আজকে কি বলেছেন সেটাও একবার দেখাবো, দেখুন। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন না। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদে একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা। 2 বছরের বাধার চেষ্টা হয়েছিল। বাধা যতই আসুক, বাধাকে অতিক্রম করব। বাংলার কোনো শক্তি নাই, ভারতবর্ষের কোনো শক্তি নাই। 2 বছরের বাধার চেষ্টা হয়েছিল। বাধা যতই আসুক, বাধাকে অতিক্রম করব। বাংলার কোনো শক্তি নাই, ভারতবর্ষের কোনো শক্তি নাই। হুমায়ুন কবির কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, যে এর আগে অনেকগুলো কথা বলছেন, আবার এখন অন্য কথা বলছেন, এবং তার মাঝখানে কি কথা বলছেন। গতকাল তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অনেক নাকি অপমান করেছে তাকে, তার নাকি খুব ব্যথা ছিল, মনে কষ্ট ছিল, দুঃখ ছিল, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি চলে এসেছিলেন। আবার তিনি বলছেন কেউ যদি সমঝোতা চায় তাহলে ভেবে দেখব। তৃণমূল কংগ্রেস নাকি যোগাযোগ করতে চাইছে হুমায়ুন কবিরের সঙ্গে। তৃণমূল কংগ্রেস, হুমায়ুন কবির অনেক কথা বলেন তো, তাই কিছু কিছু কথা হয়তো মুখ ফসকে বেরিয়ে আসে কিনা আমি জানি না। তৃণমূল কংগ্রেস নাকি হুমায়ুন কবিরের সঙ্গে এখন সমঝোতা করতে চাইছে, নাকি ইতিমধ্যেই সমঝোতা হয়ে গিয়েছে। হুমায়ুন, তুমি ইলেকশন পর্যন্ত দেখে নাও, ইলেকশনের পরটা আমি বলে দেবো কি করতে হবে, কখন কোথায় আবার সমস্ত দল নিয়ে টিম নিয়ে জয়েন করতে হবে আমি বলে দেবো। এরকম ব্যাপারটা নয় তো। মাননীয়, আপনি হুমায়ুন কবিরের সঙ্গে আগে থেকেই কথা বলে রাখেননি তো, নাকি হুমায়ুন কবিরকে জয়েন করাবেন এটা আগে থেকেই জানতেন আপনি? কোনটা? তাহলে পুরোটাই আইওয়াশ, পুরোটা একটা নাটক তৈরি করার কি দরকার ছিল? রিপাবলিক বাংলা নিউজ রুমে দাঁড়িয়ে আমি হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে বলেছিলেন যে মুর্শিদাবাদে 30% হিন্দু রয়েছে, 70% আপনারা রয়েছে, যদি সেরকম হয় আপনি 30% হিন্দুকে নাকি কেটে ভাসিয়ে দেবেন ভাগীরথীর জলে, এইটা বলার সময় আপনার মনে ছিল না যে আপনি নিজের রাজনৈতিক দল করবেন, সেই সময় হিন্দুদের ভোটও লাগতে পারে, আপনাকে হিন্দুরা কেন ভোট দেবে? উনি নিউজ রুমে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন যে স্বর্ণালী, আমি সেটা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সময় বলতে বলেছিলেন বলে তাই বলেছিলাম। আমরা আবারও তাকে প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শিখিয়ে দিয়েছিল? উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না বলতেন, যদি আমি সেরকম কথা না বলতাম, তাহলে সেখান থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে পারতাম না। তিনি বহিরাগত প্রার্থী ছিলেন, তাকে আমি জেতাতাম কি করে? অধীরের গড় থেকে জেতাতাম কি করে? আমি আজকে ক্ষমা চাইছি এই সমস্ত হিন্দুদের কাছে। তাহলে কি দাঁড়ালো? মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসছে,
সামনে আসছে, ঠিক তখন সামনে আসছে যে এরপর এখানেই না থেমে হুমায়ুন কবির আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে বাবরি যাত্রার কথাও শুনতে পাওয়া যাচ্ছে, যদিও সেই বাবরি যাত্রা পিছিয়ে গিয়েছে, নাকি পুলিশ পারমিশন দেয়নি। আসলে এটাও আইওয়াশ কিনা, এটাও একটা আসলে লোক দেখানো কিনা, সেই বিষয়টাও আমি দেখাবো। তবে তার আগে আমি দেখাই যে সেই দিন রিপাবলিক বাংলা নিউজ রুমে এসে হুমায়ুন কবির কি মারাত্মক স্বীকারোক্তি দিয়ে গিয়েছিলেন, শুনুন। আপনি বলছেন যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমার তো মনে হয় নিশ্চয়ই। তারও আগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছেন যারা 30% তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আপনার মনে হয়েছে 30% হিন্দু বলে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে তিনার দেওয়া যায়? দুজন প্রার্থীকে জিতানোর জন্য বলেছি, তো তিনি কি করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? 7 তারিখে ভোট, 1 তারিখে উনি আমাকে বলছেন যে মোহাম্মদ সেলিম 30 থেকে 40,000 ভোটে জিতে যাচ্ছে, তাহের হেরে যাচ্ছে, আর ইউসুফ পাঠানো 70 থেকে 80,000 ভোটে হেরে যাচ্ছে, অধীর অধীর জিতে যাচ্ছেন। জিতছে। তো ওনার প্রিয় সংগঠকদের না বলে কেন আমাকে বলেছিলেন যে হুমায়ুন তুমি কিছু একটা করো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো যে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো হুমায়ুন কবির বলেন যে 30%কে ভাগীরথীর জলে ভাসাবো। তাহলে ধরে নিচ্ছি কি অঙ্ক কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির এখন নির্বাচনের আগে দল থেকে বেরিয়ে এসে বাবরি মসজিদ বানাচ্ছেন। ইনস্ট্রাকশনে নয়, ধরে নিয়ে গিয়েছিল। তাহলে সবই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনেই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনেই ববি হাকিম কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনেই হুমায়ুন কবির তিনি 30%-এর কথা বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনেই নিশ্চয়ই হচ্ছে এটা। হুমায়ুন কবির এই যে সন্দেহ প্রকাশ করেছিলাম আমরা, তার সেই সন্দেহের অবসান ঘটালেন গতকাল। কি বলেছিলেন গতকাল শুনুন এবার। আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব, নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করতে পারি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। অসাধারণ। আমার মনে হয় যে এরপর আর কোনো নাটকের কিছু আর অবশিষ্ট রইল না, পুরো স্ক্রিপ্টটাই স্পষ্ট হয়ে গেল। হুমায়ুন কবির তিনি অতিরিক্ত কথা বলতে 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 পুরো স্ক্রিপ্টটাই বোধহয় বলে ফেললেন। আর এরপর যদি কিছু শ্রেণীর মানুষ ভেবে থাকে যে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে অ্যালাউ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে শাস্তি দিয়েছেন, তাকে দল থেকে বেরিয়ে যেতে বলেছেন, হুমায়ুন কবিরও বুক বড় অভিমান নিয়ে দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা করে নিজের দল খুলেছে জনতা উন্নয়ন পার্টি, তাহলে এর থেকে বেশি বোকা, এর থেকে বেশি মূর্খামির পরিচয় আর কিছু বিশেষ দিতে পারবো না আমরা। আসলে পুরোটাই কি গট আপ গেম নয়? কেন বলছি এ কথা, কারণ ইলেকশন শুরুর আগে এরকম অনেক কিছুর প্রয়োজনীয়তা হবে। যেরকম জায়গায় জায়গায় এখন হিংসা রিহার্সাল শুরু হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় হিংসা রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যেই যেখানে পুলিশ বিরোধীদের গ্রেপ্তার করতে, বিরোধী দলের পারমিশন সমস্ত জায়গা থেকে কাঁচি করতে অভ্যস্ত, এই রাজ্যে শামশেরগঞ্জ জ্বললে, এই রাজ্যে বেলডাঙ্গা জ্বললে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই পুলিশই লোক দেখানো ভাবে বলছে যে বাবরি যাত্রা করতে দেওয়া যাবে না 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, কিন্তু কিছুটা করতে দেওয়া যাবে। মানে দিও কিঞ্চিত না করে বঞ্চিত। পরবর্তী ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনারা জানেন যে হুমায়ুন কবিরের পর শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, শুধুমাত্র গাঁথনি নয়, পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমি। এরপরে বাবরি যাত্রাও করবেন হুমায়ুন কবির, তিনি বলেছিলেন এর আগেই, কিন্তু সেই বাবরি যাত্রা পিছিয়ে গেল, কাল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনই সেখানে পারমিশন দেওয়া হচ্ছে না। না ক্যান্সেল করছে না পুলিশ, কিন্তু ক্যান্সেল করছে না। অন্যান্য ক্ষেত্রে হলে, শুভেন্দু অধিকারী হলে, অন্য কেউ হলে, শ্রমিক ভট্টাচার্য হলে, সুকান্ত মজুমদার হলে হয়তো পারমিশন ক্যান্সেল হয়ে যেতে পারতো, পারমিশন না দেওয়া হতে পারতো। এমনকি আমরা দেখেছি প্রত্যেক ক্ষেত্রে বিরোধীদের কোর্টের দ্বারস্থ হয়ে সেখান থেকে অনুমতি নিয়ে এসে মঞ্চ করতে হয়েছে। এমনকি যদি ডিএ আন্দোলনকারীরা হতে পারতেন, যদি সামান্য আশা কর্মী
সামান্য আশা কর্মী 1000 টাকা বেতনের জন্য বেতন যাদের বাড়ানো হয়েছে, মানে ভাতা বলা হচ্ছে, বেতনও নয় ভাতা, তারা পর্যন্ত রাস্তা নামলে পুলিশ তটস্থ হয়ে যায়। পুলিশ বজ্র আঁটুনি দিয়ে আটকানোর চেষ্টা করে, লৌহ কপাট তৈরি করে, কিন্তু এক্ষেত্রে না বলে দেয়নি পুলিশ, হুমায়ুন কবিরকে না বলে দেয়নি। এত সেন্সিটিভ একটা সময়, দুয়ারে ইলেকশন রয়েছে, নির্বাচন রয়েছে, হুমায়ুন কবিরের মনে হয়েছে আমি বাবরি যাত্রা করা শুরু করব রাজ্য জুড়ে, সেখানে পুলিশ না বলছে না, বলেছে কটা দিন পরে করো। আচ্ছা, এত কিলোমিটার করতে পারবে না, একটু কম কিলোমিটার করো। নেগোসিয়েশন করছে পুলিশ, সমঝোতা করছে পুলিশ। বাবরি যাত্রা পিছিয়ে গেল কিন্তু বানচাল নয়, পুলিশ সমঝোতা করছে, নেগোশিয়েট করছে এবং বলছে যে একটু কয়েকদিন পরে করো এই যাত্রা। এবং পুরো বিশাল কিলোমিটার নয়, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা নয়, বরঞ্চ একটু কম কিলোমিটার করো, অর্থাৎ না বলে দিচ্ছে না। আশাকর্মী রাস্তায় নামলে পুলিশ না বলে দেয়, বিরোধী দলনেতা রাস্তায় নামলে পুলিশ না বলে দেয়, চাকরি প্রার্থী ডি আন্দোলনকারী রাস্তা নামলে পুলিশ না বলে দেয়। এমনকি হিন্দু ভাই বোনেরা তারা হিন্দুদের জন্য, বাংলাদেশি হিন্দুদের জন্য বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিল, তাও পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে। আর এক্ষেত্রে পুলিশ বলছে যে কয়েকদিন পরে করুন প্লিজ, এত কিলোমিটার রাস্তা না, একটু কম কিলোমিটার করুন প্লিজ, সব হবে সব হবে, কোথাও কোনো সমস্যা নেই হুমায়ুন কবিরের। এটা কি? এর থেকে বড় সেটিং পশ্চিমবঙ্গে আর কি রয়েছে যা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না? আসলে মানুষ সব বুঝতে পারে, পাবলিক সব বুঝতে পারে। মাননীয়, আপনি যতই বোঝাবার চেষ্টা করুন, হুমায়ুন কবিরকে যে আপনি নিয়ন্ত্রণ করছেন সেটা কি মানুষ বুঝতে পারছে না? আসলে সবটাই কি আলাদা আলাদা? এই খবর থেকে নজর রাখবো, কারণ আজকে একাধিক ঘটনা ঘটেছে। আমি জানি না যে শুধুমাত্র একদিকে সেটিং আর অন্যদিকে হচ্ছে অ্যাকশন। আমি বলছিলাম অ্যাকশনের রিহার্সাল। কেন বলেছি? লাস্ট 24-48 ঘন্টা ধরে শুধুমাত্র বিরোধী পেটানোর কাজ চলছে, ভয়ঙ্কর রকম। খবর রাখবো, খবর দেখাবো, তবে তার আগে আলাপ করুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন আইনজীবী নবনীতা চ্যাটার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি মাননীয় উদ্দেশ্য কয়েকটা প্রশ্ন রাখবো। মাননীয়া, কেন প্রকাশ্যে বলছেন না, বা কেন হুমায়ুন কবিরের সঙ্গে সিটিং এর কথা সামনাসামনি আসছেন? আপনি পুরো এড়িয়ে যাচ্ছেন, পুলিশ কোঅপারেট করছে হুমায়ুন কবিরকে। কেন নির্বাচনের আগে বিরোধী পেটানোর কাজ শুরু হয়ে গেছে? কেন এই অ্যাকশন নেওয়ার, খেলার রিহার্সাল শুরু হয়ে গেছে? আমরা জানতাম নাচ গানের রিহার্সাল হয় স্টেজে, এটা দেখছি খেলা হবে, রিহার্সাল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। কেন পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশি মডেল ফলো করা হচ্ছে? বিভিন্ন জায়গাতে বিরোধীদের টার্গেট করে আগুন লাগিয়ে দেওয়া, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, এই অদ্ভুত ট্রেন্ড বাংলাদেশের থেকে কপি করা হচ্ছে কেন? রাজ্যের ল অ্যান্ড অর্ডার একদম চলে গেছে। এই অবস্থায় ভোট হলে কি পরিণতি হবে বিরোধীদের? আমি জানি না যে সলিউশন কোথায়। আমি এই খবরগুলো দেখাবো কারণ স্বপন মজুমদার বিজেপি বিধায়ক এবং অশোক কীর্তনিয়া দুই বিজেপি বিধায়কের পরিবারের সঙ্গে যা হয়েছে, তারপর রীতিমতো সন্ত্রস্ত হয়ে গেছে রীতিমতো গোটা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের পরিবার পরিজনেরা পর্যন্ত। ব্রেকিং নিউজে নজর রাখবো আমি, কি মারাত্মক অভিযোগ করেছেন তারা, এই দুই বিধায়কের পরিবার। ব্রেকিং নিউজে নজর রাখতে হবে। তার আগে আমি আসি মানসবাবুর কাছে। মানসদা, আমি জানি না যে এটা কী ধরনের কালচার চলছে এবং এখানে এই যে বিভিন্ন রকমের সেটিং, আমি তো বলবো এটাও এক ধরনের সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবিরের কি কোনো সেটিং চলছে? কোনো কিছু পরিকল্পনা করে করা হচ্ছে? নাহলে সব ক্ষেত্রে এত ছাড়পত্র পেয়ে যায়, আর রাস্তায় বিরোধী নামলে বিরোধীদের পরিবার, তাদের স্ত্রী, মেয়ে, তারা ছাড় পাচ্ছে না। গতকাল কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদারের পরিবারের সঙ্গে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হাইওয়ের ওপরে। কি বলবেন? শুধু হুমায়ুন মজুমদারের সঙ্গে তৃণমূলের সেটিং না, হুমায়ুন কবির এবং যে ইসলামিক লবি পশ্চিমবঙ্গের, তারা একত্রিত হচ্ছে এবং যে ন্যারেটিভটা সেট করা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ধরো 70 কি 72টা আসন আছে যেগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ তাদের যাকে ভোট দেবে তারা জিতবে। সেই আসনগুলো কোন দিকে কে টানবে? যদি ত্রিশঙ্কু হয়, তৃণমূল যদি দেখে যে আমাদের সিট কম পড়ছে তাহলে তাদেরকে হাতে রাখছে। এদিকে মোহাম্মদ সেলিম তারা চেষ্টা করছে যে তাদের হাত ধরে যদি আমরা কিছুটা পেরোতে চাই, কিন্তু এই রাজনীতিটা বড় ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এই বারবার এই তত্ত্ব খারাপ করা হয় যে সংখ্যালঘুরা বঞ্চিত এবং সেই ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে, অথচ গোটা ভারতবর্ষের ডাটা যদি দেখো যে এইগুলোকে সামনে আনা হয় সম্পূর্ণ ভোটের জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষে
হিসাব তত্ত্ব অনুসারে সব থেকে এগিয়ে সংখ্যালঘুরা, সব থেকে এগিয়ে সব দিক থেকে, মানে সব থেকে রিচেস্ট পার্সন হচ্ছে জৈনরা, তারা সংখ্যালঘু। সব থেকে এডুকেটেড হচ্ছে পার্সিরা, তারা সংখ্যালঘু। সব থেকে শান্তিপ্রিয় হচ্ছে বৌদ্ধরা, তারা সংখ্যালঘু। তার মানে সংখ্যালঘুরা পিছিয়ে আছে, এটা মিথ্যে কথা। কথাটা হচ্ছে যে মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে এটা গেলানো হয়। আমরা কেন বিপরীত ন্যারেটিভটা বলতে পারি না যে যদি 60 কি 70টা মুসলিম আসন থাকে তাহলে তার বাইরেও কিন্তু 220টা আসন আছে যেগুলো হিন্দু প্রধান, তাহলে সেগুলোতে হিন্দু সিট হবে। এরা আজকাল প্রকাশ্যে বলতে শুরু করেছে যে আমাদের মুসলিম এমএলএ হলে আমরা আমাদের দাবি আদায় করে নেব। কিসের দাবি ভাই? বাবরি মসজিদের যদি দাবি হয়, দেখো বাবরের সঙ্গে কিচ্ছু সম্পর্ক নেই ভারতবর্ষে। তার না জন্ম ভারতবর্ষে, মৃত্যুর পর সে ভারতবর্ষকে অপবিত্র মনে করতে বলে তার মৃতদেহ তুলে নিয়ে গিয়ে আফগানিস্তানে কবর দেওয়া হয়। তাহলে যে লোকটা ভারতবর্ষকে নিজের দেশে মনে করতো না, তাকে ভারতবর্ষের মুসলমান যারা ভারতীয় মুসলমান তাদের সঙ্গে তার কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই, অথচ সেটাকে কাজে লাগানো হচ্ছে। বাংলার রাজনীতি, আমি আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিম যখন এই ধরনের মন্তব্য করেন ইসলামের দাওয়াত, মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন একটা কোনো স্টেপ নিতে? না, কোনো স্টেপ নেননি, কারণ তিনি জানেন যে কোনো ক্রমে যদি তৃণমূলের কিছু সিট কমে যায় এবং সেটার সম্ভাবনা বেশি, তাহলে এদেরই সাহায্য নিয়ে তাকে ভবিষ্যতে সরকার গঠন করতে হবে। সুতরাং এদেরকে হাতে রাখতে হবে, যে কোনোভাবে হাতে রাখতে হবে, যে কোনোভাবে এদের সন্তুষ্টি বিধান করতে হবে। কিন্তু সন্তুষ্টি বিধান আর তোষণ এক জিনিস নয়। ডেভেলপমেন্ট করা, মুসলমানদের ডেভেলপমেন্ট করা আর মুসলমানদেরকে এই ধরনের সুযোগ সুবিধা বা তাদেরকে অপরাধ প্রবণ করে তোলা, দুটো কিন্তু এক নয়। হিংসার বলি সব থেকে বেশি হয় ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে মুসলমানরা সব থেকে মরে মুসলমানরা, মারে মুসলমানরা। তারপরেও এদেরকে হাতে রাখতে হবে, কারণ ভবিষ্যতে ভোটের যে গাণিতিক, এটা কি হাতে রাখার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি? একদম পুরোপুরি হাতে রাখার জন্য স্ট্র্যাটেজি। আমি অরেন্দ্রবাবুর কাছেও আসবো এবং নবনীতার কাছেও আসবো। আমি জানি না যে আইনি রাস্তা কি রয়েছে, ল অ্যান্ড অর্ডার কোন দিকে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে মানে রাষ্ট্রপতি শাসন জারি না করে এই রাজ্য কি করে ইলেকশন লড়তে পারবে? এই মুহূর্তের যে মারাত্মক খবর আমি দেবো, যে খবরের পরে দুজন ভুক্তভোগী এই মুহূর্তে যারা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের কাছে আমি আসবো। সেই দুজন হচ্ছেন, আমার সঙ্গে রয়েছেন, এই শোতে জয়েন করেছেন, একজন রিঙ্কু বৈরাগী এবং অন্যজন মৌমিতা কীর্তনিয়া। তার আগে বলি মারাত্মক ঘটনা ঘটেছিল গতকাল, আপনারা জানেন। অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, দুই বিজেপি বিধায়কের পরিবার, যে দুজন বিজেপি বিধায়কের পরিবার ভয়ঙ্কর রকমভাবে গতকাল তারা ভয়ঙ্কর রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল এবং সেই পরিস্থিতির পরে তারা রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। আজকে মারাত্মক কনফেশন, তাদের স্বীকারোক্তি এসে পৌঁছেছে আমাদের কাছে, যেখানে তারা মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছেন যে একটা পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে তারা 5-6 জন ছিলেন, মূলত মহিলারা ছিলেন। তাদের হঠাৎ করে গাড়ি আটকে দেওয়া হয় এবং অকথ্য গালিগালাজ শুরু করা হয়, বিধায়কের বিরুদ্ধে গালিগালাজ করা হয় এবং হিংস্রভাবে গালিগালাজ দেওয়া হয় এবং তারপর উদ্দেশ্য ছিল টেনে হিচড়ে গাড়ির ভেতর থেকে মহিলাদের নামানো এবং তারপর পেছন থেকে আওয়াজ আসছিল জ্বালিয়ে দে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে। কি মারাত্মক! আমি যখন বলছি এই কথাগুলো আমার নিজের ভয় করছে এগুলো মানে এই সিচুয়েশনটা ভেবে। এবং সেখানে কি অবস্থা ভাবুন, গাড়িতে যেখানে মহিলারা রয়েছেন এবং তারা নিজেরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন, তাদের পরিবার যুক্ত রয়েছে, তারা আসছেন একটা পুজোর বাড়ি থেকে। যদি এটাই যদি কালচার হয়, কোনো কারণ নেই অকারণ নেই, হঠাৎ করে যদি মনে হয় যে বিরোধী রাজনীতি যারা করেন তাদেরকে আলাদা করে টার্গেট করবো, স্পট করবো এবং তারপর তাদের গাড়ি ভাঙচুর বা তাদের বাড়ি ভাঙচুর। এর আগে আমার মনে পড়ছে ওন্দার বিজেপি নেতা তাপস বারিক, মধ্যরাতে তাপস বারিকের গোটা পরিবার যখন ঘুমিয়ে রয়েছে সেই সময় দরজা বাইরে থেকে লক করে শেকল তুলে গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তারা ভাগ্য ভালো তারা চেঁচামেচি করেছেন, প্রতিবেশীরা এসে দরজা খুলে বার করে নিয়েছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন যারা হয়েছেন রিঙ্কু বৈরাগী, স্বপন মজুমদারের শাশুড়ি এবং রয়েছেন অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক, তার স্ত্রী মৌমিতা কীর্তনিয়া। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি আসবো মৌমিতা আপনার কাছে। আপনার নিজের কানে শুনেছেন এই কথা বলা হয়েছে যে জ্বালিয়ে দে, সেখানে কোনো সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল? হ্যাঁ, ওরা পেছন থেকে, আমি তো ড্রাইভারের সামনে পাশে সিটে বসেছিলাম, তো পেছন থেকে আওয়াজটা আমি পেয়েছিলাম যে জ্বালিয়ে দে। আপনাদের সঙ্গে গাড়িতে কতজন ছিলেন এবং মহিলারা কতজন ছিলেন? আমরা 2 জন মহিলা ছিলাম আর কয়েকজন আমাদের রিলেটিভ, আমাদের দাদা ছিল।
মানে আপনারা এমন তো নয় যে আপনারা কোনো কনভয় নিয়ে যাচ্ছেন যে একসঙ্গে অনেকগুলো গাড়ি রয়েছে, এমন তো নয়, একটাই গাড়ি ছিল তো? না না, একটাই গাড়ি ছিল। এরা কারা? কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এখনো পর্যন্ত মৌমিতা দেবী? এরা তো বোঝাই যায় টিএমসির লোকজনই হবে এরা, কারণ ওরা ওখান থেকে বারবার এটাই বলছিল বিজেপি হাটাও বিজেপি হাটাও, তাতে করে বুঝতেই পারলাম যে এরা টিএমসির লোকজনই হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। রিঙ্কু বৈরাগী আমার সঙ্গে রয়েছেন, বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। রিঙ্কু দেবী, আমার আপনার কাছে প্রশ্ন, হঠাৎ করে কি এমন ঘটে গেল যে আপনাদের গাড়িটা ধরে এরকম মানুষজন, এত ভিড়, কতজন মানুষ ছিল, কিভাবে আপনাদের গাড়ি আগে থেকে তারা আইডেন্টিফাই করলো, কিভাবে গাড়ি থামিয়ে দেওয়া হলো? আপনারা সেই সময় তো তাদেরকে রিকোয়েস্ট করছিলেন কি যে আমাদের গাড়ি ছেড়ে দাও? কি হয়েছিল সে গতকাল, বলুন তো একটু। নমস্কার, আমি বিধায়ক, দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। ভারত মাতা কি জয়। আমি একজন সনাতনী হিন্দু। আমরা বেলেডাঙ্গায় কালী পুজোর অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলাম, সেখানেই আমরা যাচ্ছিলাম। গাড়িতে আমরা দুজন ভদ্রমহিলা ছিলাম, মৌমিতা কীর্তনিয়া, আমি রিঙ্কু বৈরাগী। সঙ্গে বয়স্ক 2-3 জন ছিল আমাদের সঙ্গে। আশেপাশে কোনো গাড়ি ছিল না, একটাই গাড়ি ছিল। হঠাৎ করে দুষ্কৃতীরা যে একটা স্লোগান দিচ্ছে, অশোক কীর্তনিয়া হাটাও, আর অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে। আর প্রথমে এসেই রড ফড দিয়ে গাড়ির সামনে মারা হয়েছে। তো তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কেন হচ্ছে আমাদের উপরে। আমরা তো হঠাৎ চমকে গেছি, তো এরকম শুনেছি অনেকবার, টিভিতে দেখি, সেটা মনে মনে ভাবতাম যে যারা এই ভয়াবহ শিকারটা হচ্ছে যেখানে, তাদের মনের পরিস্থিতিটা কি হতে পারে। একেবারে সেটা সোজাসুজি কালকে আমাদের সঙ্গেই হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা খুব ঘাবড়ে আছি। ওখানে 5-6 জনের মতো মোটেও ছিল না, দূর থেকে দেখছি 50-60 জনের মতো ছিল। তো ফার্স্টে ভেবেছি কোনো পুজোর, হ্যাঁ 50-60 জনের মতোই ছিল। আর কিছু মুসলিম মহিলাও ছিল যাদেরকে ডেকে আনা হয়েছে। এমনকি গাড়ি থেকে নামিয়ে বা গাড়িটাকে ওরা পুড়িয়ে দিতে পারলে বাঁচে। আমরা কালকে খুব ভয়ে প্রাণটা হাতে করে নিয়ে ওখান থেকে ফিরেছি। মানে এখনো আমাদের মধ্যে ভয়টা কাজ করছে। কি ভয়ঙ্কর অবস্থা। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুই বিজেপি বিধায়ক, স্বপন মজুমদার এবং অশোক কীর্তনিয়া। আমি অশোক কীর্তনিয়ার কাছে আসার আগে স্বপন মজুমদারের কাছে আগে আসি। স্বপন বাবু, কি চলছে এগুলো? এখনো পর্যন্ত পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে? এতদিন পর্যন্ত আপনাদেরকে টার্গেট করা হতো, বিজেপি করলে বিজেপি করার অপরাধে অনেক ঘটনা হয়েছিল, এখন তো আপনাদের পরিবার পর্যন্ত ছাড় পাচ্ছে না। নমস্কার, আমি স্বপন মজুমদার বলছি। বাংলায় যে আইনের শাসন নেই, বাংলায় যে অপশাসন চলছে, সেটা তো আর একবার প্রমাণ হলো। একজন বিধায়কের ফ্যামিলি তারা যদি সেভ না থাকে, তাহলে বাংলায় সাধারণ জনগণের অবস্থা, আমি সাধারণ জনগণ আর বিধায়কের ফ্যামিলি একভাবেই যদি দেখি, তাহলে বাংলায় সাধারণ মানুষ কোনোভাবে সুরক্ষিত নেই। মুখ্যমন্ত্রী মমতা তার দলের লোকজন এই নির্বাচনে হারের ভয়ে তারা পাগল হয়ে গিয়েছে, কি করবে তাদের মাথায় কাজ করছে না। তাই এই ধরনের হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে মহিলারা যাচ্ছে, সেটা দেখার পরেও যাদের একটু মানসিকতার পরিবর্তন আসেনি, সে অশোক কীর্তনের কাছে কিছু কথা জিজ্ঞেস করতে পারে, অ্যাজ এ বিধায়ক সে তার জবাব দেবে। কিন্তু এরা কোন ধরনের মানসিকতার লোক? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে ধরে এই ধরনের জেহাদি, এই ধরনের অপদার্থ লোকজনকে পুষে বাংলার এই কালচারটাকে নষ্ট করছে। আমার তো ভারী অদ্ভুত লাগছে, আপনাকে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কথা, আমার চোখের সামনে ভাসছে বাংলা নিজের মেয়েকে চায় বড় বড় পোস্টার 2021 নির্বাচনের আগে। আপনার স্ত্রী, আপনাদের পরিবার, এক বিধায়কের শাশুড়ি, তারাও বাংলার নিজের মেয়ে, তারা অন্য জায়গার মেয়ে নয়। তাদের সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটে, ধরনের ঘটনা একটার পর একটা ঘটে, ওন্দাইয়ের আগে হয়েছে, এখন এখানে হচ্ছে, আমি জানি না যে কোথাকার মডেল, মানে বাংলাদেশি মডেল ফলো করা চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা কি এরপরও বলবেন না, কেন্দ্রকে রিকোয়েস্ট করবেন না যেখানে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য? অবশ্যই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, এবং আমি বলবো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাইকো পেশেন্ট হয়ে গেছে। এনাকে
যত দ্রুত মানে বাংলার মানুষ বিদায় দিয়ে পাগলাগারদে ভর্তি করতে হবে, বাংলার মানুষ বেঁচে যাবে। বাংলার মানুষকে যেভাবে অতিষ্ঠ করে তুলেছে, দুধেল গাইদের বাড়বাড়ন্ত বেড়েছে তৃণমূল আমলে, এটা পশ্চিমবঙ্গে আগে কখনো এরকম দেখা যায়নি। আমরা ডাকাতকে বসিয়ে ফেলেছি, এই ডাকাত রানীকে বাংলা থেকে বিদায় দিলে বাংলার মানুষ সুস্থ শান্তিতে বসবাস করতে পারবে। অনেক ধন্যবাদ স্বপন বাবু, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সরাসরি অরিন্দম বাবুর কাছে আসি, অশোক কীর্তনীয় কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। অরিন্দম বাবু, যদি বিধায়কের যদি পরিবার পার না পায়, সেখানে যদি ভয়ঙ্কর জিনিস চলে, বাংলার বাকি নিজের ছেলেরা মেয়েরা কোথায় সুরক্ষিত থাকবে? এটা কি জঙ্গল রাজ চলছে? মানে তার থেকেও ভয়ঙ্কর কিছু, বাংলাদেশি মডেল ফলো করা হচ্ছে, জায়গায় জায়গায় জীবন্ত ধরো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ শেষ কোথায়? মাননীয় এমএলএ মিস্টার অশোক কীর্তনিয়ার স্ত্রী মমিতা দেবী এবং স্বপন মজুমদারের শাশুড়ি মাননীয়া রিঙ্কু বৈরাগীর কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি খুব লজ্জিত যে আমরা এই পুলিশ বিভাগে চাকরি করেছি এবং ভাগ্য ভালো যে 2013-14 থেকে আমি বিদায় নিয়েছি। লজ্জা হয়, জানেন তো, সত্যি বলছি লজ্জা হয়। কেন? আপনারা কিন্তু মহিলা, আপনারা মনে করে দেখুন, দিল্লিতে এক মহিলাকে কে কি করেছে, পুলিশ কি করেছে, তাকে তুলে নিয়ে এসে তাকে দিয়ে স্টেটমেন্ট করানো হচ্ছে যে কি বাঙালির উপর অত্যাচার হচ্ছে। আপনারা বাঙালি নয়? আপনাদের আবার বলি, যারা নাকি আজকে বাঙালি বাঙালি চিৎকার করছেন, একটা ইংরেজি আমার মনে পড়ে খুব, আমাদের সুপিরিয়ররা শেখাতো, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে হচ্ছে উপদেশের থেকে উদাহরণ, দৃষ্টান্ত ভালো। কেন আজকে কথাটা বলছি? আপনার মধ্যে মনে আছেন যে বাঙালি নদিয়ায় বৃদ্ধা রঞ্জিত ঘটক এবং অঞ্জলি ঘটককে তৃণমূলের এক শাসক নেতা এমন অত্যাচার করছে, সার্কামস্টেন্সেস কম্পেলড টু টেক লিভ ফ্রম বাংলা, সে আজকে ভোপাল চলে যাচ্ছে। আপনাদের মনে পড়ে, আজকে তো আপনি এমএলএ স্ত্রী ম্যাডাম, শুনে রাখুন, গত 6-10-2025 নাগরাকাটাতে বন্যা বিধ্বস্ততে গিয়েছিল এক এমপি, তার নাম হচ্ছে খগেন মুর্মু। তাকে কিভাবে মার্সিলেসলি পেটানো হয়েছে। তারপরে শঙ্কর ঘোষ এমএলএ, তাকেও পেটানো হয়েছে এবং সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে একটা বক্তব্য রেখেছিল যে সমস্ত সহ্য করা যাবে না। কিন্তু সুন আফটার দিস অ্যানাউন্সমেন্ট, তার পরের দিনই মনোজ ওরাও বলে একজন আদিবাসী এমএলএকে পর্যন্ত পেটানো হয়েছে। আমি বলে করে থাকি যে আমরা যারা পুলিশে চাকরি করেছি, আমাদের সুপিরিয়ররা আমাদের থ্রেট করতো যে হ্যাবিচুয়াল অফেন্ডার আন্ডার সেকশন 110 সিআরপিসিতে কজনের এগেনস্টে তোমরা কেস করেছো। এই যে আজকে মমিতা দেবীকে আজকে অত্যাচার করলো, এই যে ছেলেগুলো ঘুরে আছে, এরা হচ্ছে কারা? ঘাতক বাহিনীর দল। আমি জানি না যে এই ঘাতক বাহিনীর দলের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে কিনা, কারণ এরা যে আজকে উৎসাহ নিয়ে চতুর্দিকে বিরোধী দলনেতাকে পর্যন্ত আজকে আক্রান্ত করতে হচ্ছে, আমাদের লজ্জা লাগে। আপনি বলতে চাইছেন যে পেড ভায়োলেন্স, মানে পয়সা দিয়ে হিংসা তৈরি করা হচ্ছে? একদম। এটা কি আপনারা মনে করে থাকেন যে আজকে এরা ওখানে শুধু বিস্কুট খাইয়ে করাচ্ছে? কারণ এদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা বিরোধী দলে যারা আজকে যাচ্ছে, তা না তো এমএলএ এখানে অ্যাটাক করা হচ্ছে। আপনি ময়নায় যে এমএলএ যে আজকে বুথ সভাপতি ছিল বিজয় ভুইয়া, দেখুন তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কি কারণে, কোন কারণে আজকে এটা হচ্ছে? আমি জানতে চাই যে বিরোধী পক্ষ যদি না থাকে, তাহলে বিধানসভায় নানা রকম বিল আসছে, তাহলে বিল এটা করে দেওয়া হোক যে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষ থাকবে না। শেষ করছি একটা কথা বলে, লোকসভায় কিছুদিন আগে থেকে শুরু হচ্ছে বিরোধী পক্ষদের হইচই। স্বর্ণালী ম্যাডাম বলতে পারেন বিরোধী পক্ষ নেতার এগেনস্টে কটা কেস হয়েছে? আজকে আমাদের পশ্চিমবাংলার বিরোধী নেতা যার সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, তা কিছু করতে হলে তার এগেনস্টে আজকে 50-60 কেস করে দিয়েছে। এটা কোন গণতন্ত্র? এটা কোন সংবিধানে? আমাদের মা বোনেদের যেভাবে অত্যাচার হচ্ছে, এই যে মহিলারা আজকে, আমি ক্ষমা প্রার্থী, সত্যি আই এম প্রেইং অ্যাপোলজি যে আমি অন বিহাফ অফ বেঙ্গল, যে আমরা পুলিশে চাকরি করেছি ঘৃণায়, আমাদের লোককে আজকে জিজ্ঞাসা করে আমি দীঘায় গিয়েছিলাম, মানুষ আমাকে ঘিরে ধরেছে। সত্যি বলছি ম্যাডাম, বিশ্বাস করুন, আমি 3-4 দিন আগে দীঘায় গিয়েছিলাম, আপনারা দেখবেন আমার ফেসবুকে, লোক ঘিরে ধরেছে। এখানকার বাংলার নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, তারা আর বাংলা দেখছে যে আপনাদের বাংলা কি হচ্ছে। আপনি ঝাড়খণ্ড বলছেন তো, আমি জাস্ট আমি বলি জাস্ট এই মুহূর্তের বড় খবর, আজকের অন্যতম বড় খবর হচ্ছে, আপনারা জানেন নিশ্চয়ই যে বেলডাঙ্গায় কিভাবে আগুন চালানো হয়েছিল। আমি বলি না যে খানে वालों का खाने का बहाना चाहिए আর হিংসা करने वालों का हिंसा करने का बहाना चाहिए। ধোপে টেকেনি রাজ্যের করা মামলা, হাইকোর্টে এনআইএ মামলা ফেরত পাঠিয়ে দিল হাইকোর্ট থেকে, বলল যে কোন রাজ্যের আবেদন সেখানে শোনা হবে না। সুপ্রিম কোর্টে বেলডাঙ্গা এনআইএ তদন্ত, আগেই নির্দেশ হাইকোর্টের ছিল।
রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও মুখ করে রাজ্যের হাইকোর্টে ফেরত পাঠানো হলো গোটা মামলা। রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মামলা শুনবে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেলডাঙ্গায় কেন আগুন জ্বলেছিল, কারা ছিল বেলডাঙ্গায়, এখানে জায়গায় জায়গায় আগুন জ্বালানোর জন্য রিহার্সাল দেওয়া হচ্ছে। আজ শামশেরগঞ্জ, কাল বেলডাঙ্গা, পরশু বিধায়কের স্ত্রী তার শাশুড়ি তাদের গাড়িকে আটকে জ্বালিয়ে দাও, চলছেটা কি? অথচ মনে আছে এই বেলডাঙ্গায় যখন আগুন জ্বলেছিল, যখন রিপোর্টাররা প্রশ্ন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি বলেছিলেন যে আমি কি বলবো, এদিন তো শুক্রবার, আমি কি বলবো, শুক্রবার দিন তোরা এক জায়গায় যায়। আরে শুক্রবার দিন এক জায়গায় যায়, শুক্রবার দিন প্রার্থনা করে, আর তার সঙ্গে শুক্রবার দিনকে সামনে রেখে হাইওয়ে জ্বালানো, রেল লাইনের উপরে পাথর জড়ো করা, এগুলোকে তো জাস্টিফাই করা যায় না, এগুলোর তো কোনো যুক্তি হতে পারে না। 30 ঘন্টা একটা এসপি ধ্যানে বসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের বক্তব্য একবার শোনাবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে অশোক কীর্তনীয় জয়েন করেছেন, তার কাছে আমি আসবো। তবে শুনুন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আজকে এনআইএ আটকানোর জন্য তিনি গিয়েছিলেন, সেটাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুনুন সেদিন তিনি কি বলেছিলেন। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। কত বড় সেদিনকে মিথ্যে কথা ছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করে গেছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনী। অশোকবাবু, আপনিও শুনুন কত বড় মিথ্যে কথা। আজকে এনআইএ বেলডাঙ্গায় আগুন জ্বালানো হয়েছিল, সেই বেলডাঙ্গায় আগুন জ্বালানোতে এনআইএ আটকানোর জন্য মাননীয় সুপ্রিম কোর্টে গেছিলেন, সেটা খারিজ হয়ে গেছে। উনি বলেছিলেন সেদিনকে জুম্মাবার, সেদিনকে তিনি কিছু বলতে পারেন না। আর এই ঘটনা কত বড় মিথ্যে কথা যে ঝাড়খণ্ড পুলিশ থেকে অফিসিয়ালি জানানো হয়, ঝাড়খণ্ড থেকে জানানো হয় কি যে আলাউদ্দিন যে পরিযায়ী শ্রমিক, এটা কোনো এসআইআর এর জন্য হয়নি, এক পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল। ঝাড়খণ্ড হচ্ছে আমাদের রাজ্যের বন্ধু সরকার, সেখানে বিজেপির সরকার নেই। ঝাড়খণ্ড পুলিশ বলেছে যে আলাউদ্দিন আত্মহত্যা করেছিলেন, খুন হননি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক, তিনি আত্মহত্যা করেছিলেন। আলাউদ্দিন শেখ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ঝাড়খণ্ড পুলিশ বিবৃতিতেই জানিয়েছিল। তাহলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছিলেন যে এদের তো ক্ষোভ হওয়া স্বাভাবিক, জুম্মাবারে এদের ক্ষোভ হয়েছে স্বাভাবিক? আমি জানতে চাই গতকাল তাহলে কিসের ক্ষোভ ছিল? গতকাল ছিল মঙ্গলবার, কোন ক্ষোভ ছিল? কোন ক্ষোভের জন্য অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, দুই বিধায়কের পরিবারকে, যেখানে মহিলারা রয়েছেন, সেই গাড়ি আটকে ভাঙচুর করে আগুন জ্বালাতে গিয়েছিল সেখানকার উন্মত্ত দুষ্কৃতী কয়েকজন? কি অ্যাকশন নিয়েছে পুলিশ, কি অ্যাকশন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল তো শুক্রবার ছিল না মাননীয়া। আমি আসছি অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়া, আপনি কি বলবেন? অশোক বাবু, দেখুন, কালকে যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে। কারণ যেহেতু আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মতুয়া ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জির ঝুলিতে বেরিয়ে গিয়েছে। হিন্দু ভোট একটা জায়গায় হচ্ছে, সনাতনীরা একটা জায়গায় হয়েছে, মুসলিম ভোট নিয়ে ওরা টানপোড়েন শুরু হয়ে গিয়েছে। এখন আপনি একটা মূল্যবান কথা বলেছেন যে এই প্রোগ্রামগুলোকে, এই কাজগুলো পয়সা দিয়ে, দাদা বলে গেলেন পয়সা দিয়ে, পেট মানে যে প্রোগ্রামটা হলো আর কি, পয়সা দিয়ে প্রোগ্রামগুলো তৈরি করেছে। বাস্তব কথা, কারণ আমার ওখানে যেহেতু আমার অ্যাসেম্বলির জায়গা, ওখানে একটা পূজা ছিল, আমি নেই, আমি থাকলে তো প্রোগ্রামটা আমি যেত। আমার মিসেস একদম হাউজাই, একদম মাটির মানুষ, হাউজাই, বাড়ির বাইরে কোথাও যায় না। আমি তাকে বলেছিলাম যাও, যেহেতু পুজো আছে পুজোটা অ্যাটেন্ড করেছি। ঠিক, পুজোটা অ্যাটেন্ড করতে গিয়েছিল, সে জায়গা পৌঁছানোর আগে অ্যাটাক করে দিয়েছে। ওরা বারবার বলছে আমাদের অপরাধটা কি, আমাদের অপরাধটা কি। ইভেন আপনারা যে সোশ্যাল মিডিয়ায় শোনেন, এইসব মুসলিম উগ্রবাদীরা, মুসলিম মৌলবাদী যারা বলছে অশোক কোথায়, ওকে জমাই দেবো, অশোক কোথায়, আপনারা যদি শুনতে চান। আপনারা কি পুলিশে কমপ্লেন করেছেন অশোক বাবু?
পুলিশে কম শুরু সবথেকে মজার ব্যাপার দেখুন, অ্যাটাক করেছে 50 জন মুসলিম মৌলবাদী, তার মধ্যে 1-2 জন হিন্দু ছিল, তাদের সে একজনকে ধরেছে। অথচ মজার ব্যাপার দেখুন, পুলিশ কতটা নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে। আপনারা শুনুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র ভারতবর্ষে, সমগ্র বিশ্বকে জানতে চাই। আমার মিসেস প্রাণ হাতে করে বাঁচিয়ে গোপালগঞ্জ থানায় আশ্রয় নিয়েছে, অথচ পুলিশ থেকে যে মামলাটা করিয়েছে, তৃণমূল থেকে যে একটা নতুন করে মামলা সাজানো হয়েছে, আমার মিসেসকে 1 নম্বর আসামি করে, সাথে ওই গ্রামের দ্বারা ভারতীয় জনতা পার্টিতে তাদের নজরকে মানলো তারা, মানলো তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের হুলিগান, তৃণমূলের দুধারগাইরা গাড়ি ভেঙে তছনছ করে দিল। আমার মিসেসকে এরকম বললো আগুন লাগিয়ে দাও গাড়িতে। উল্টা কেস হলো কি 10 জনের নামে এদিকে, 1 নম্বর আসামি আমার মিসেস। আমরা কোন রাজ্যে বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী? শুনালেন আপনি, বদল হবে, বদলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি যে খেলাটা শুরু করেছেন, রক্তের খেলা খেলছেন, সে রক্তের থেকে আপনি বাঁচতে পারবেন না। যে আগুন দিয়ে আপনি খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সে আগুনের লেলিহান শিখা থেকে আপনিও পুরো ছাড়খাড় হয়ে যাবেন, আজকে বলে দিয়ে গেলাম। কারণ পশ্চিমবঙ্গের আপনি বলেন মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার, মায়েদের অবস্থা এই পরিস্থিতি, মায়েদের অবস্থা আজকে। আর এখানকার যিনি করতে পারেন এই পরিস্থিতি, এটা তাণ্ডবকারীদের সরকার হয়ে গেছে, দুষ্কৃতীদের সরকার হয়ে গেছে। পুলিশ এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, পুলিশ আশাকর্মী, চাকরি প্রার্থী, ডি আন্দোলনকারী, এই সমস্ত নরম দুর্বল মানুষকে অ্যারেস্ট করতে ওস্তাদ পুলিশ। আগুন জ্বললে কিছু ওস্তাদ না। আমার তো মনে হয় 28 ফেব্রুয়ারি পরে এই সমস্ত আরো হবে। এগুলো জাস্ট ট্রেলার, এগুলো জাস্ট রিহার্সাল চলছে অ্যাকশনের। আমি থ্যাংক ইউ সো মাচ অশোক বাবু। এখানে আমি সরাসরি নবনীতার কাছে আসবো। নবনীতা, এর আগে আমার মনে পড়ছে শামশেরগঞ্জের ছবি, বিএসএফ না আসলে সেখানকার মানুষ বলেছিল আমরা বাঁচতামই না। এ কি জায়গায় চলে যাচ্ছে? এখানে মনে হয় আদৌ সুস্থভাবে নির্বাচন করা সম্ভব? এ তো রিহার্সাল শুরু হয়ে গেছে, অ্যাকশনের রিহার্সাল, জ্বালিয়ে দেওয়ার রিহার্সাল। আমাদের এখানে নির্বাচন মানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার একটা মডেল শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হলো? এটা শুরু হলো সিঙ্গুর থেকে। এই যে সিঙ্গুর থেকে তাপসী মালিকের ঘটনা থেকে শুরু হলো জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মডেল, তা আজও শেষ হলো না। আমার একটা প্রশ্ন খুব করে ঘুরপাক কাজ আজকে সারাদিন, যে এই যে আনন্দপুরে ঘটনাটি ঘটলো, সেটি আমরা শুনেছি বা দেখেছি যে বাইরে থেকে কারখানাটি তালা দেওয়া ছিল, এখানেও কিরকম জ্যান্ত পুড়িয়ে দেওয়ার কোনো মডেল কি এখানে শো করা হয়েছিল? আমি জানি না, নিশ্চয়ই সঠিক তদন্ত করলে এটা উঠে আসবে। এই জ্যান্ত পুড়িয়ে দেওয়ার মডেলটা কিন্তু আজকে নতুন নয়, এটা বহুদিন ধরে চলছে। এই মানে কোনো সময় মৃতকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো সময় জ্যান্তকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মৃতকে তার বাবা মার কাছ থেকে স্ন্যাচ করিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে পুড়িয়ে দেওয়ার তো হয়েছিল বারংবার। আমরা আরজিকরের ঘটনায় দেখেছি, আমরা তাপসী মালিকের ঘটনায় দেখেছি, যার বাবা নিজে মেয়েরা বউরা বেরোতে পারবে না বাইরে। একেবারে সহমত আমি তোমার সাথে স্বর্ণালী, যে আবারও কিন্তু হানাটা সেই মহিলাদের উপরেই এসে পড়ছে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা। টিএমসি একটু আগে যেটা বলছিল অনিতম দা, যে টিএমসি এই একটা ঘটনা বলছিলেন না, যে আমাদের ঘটক, অঞ্জলি ঘটক আর রঞ্জিত ঘটক দুজনকে চলে যেতে হচ্ছে ভোপালে। এই ঘটনাটাকে জানেন সংবাদ মাধ্যমের সামনে, এই ঘটনাটা জানায় টিএমসির এক প্রাক্তন সমিতি সভাপতি জগদীশ মণ্ডল। আমি এই বিষয়টার বিষয়ে একটা কথা বলতে চাই। আমরা দেখেছি যখনই কোনো একটা দল বা কোনো একটা পার্টির শেষ সময় আসে না, তখন গোষ্ঠী কোন্দল তৈরি হয়ে যায়। আজকের দিনটাও ঠিক সেই সময়। টিএমসি না শেষ সময় এসে গেছে, বিশ্বাস করুন, সেই জন্য গোষ্ঠী কোন্দল তৈরি হচ্ছে। এই জগদীশ মণ্ডল নিজের মুখে বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে, যে আমাদের যদি এই অবস্থায়, ঠিক যে কথাটা আজকে কীর্তনিয়া বলছেন, আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, যেটা এখন মমিতা কীর্তনিয়া যেটা বলছেন, মাননীয় বিধায়কের ওয়াইফ, ঠিক সেম কথাটা উনি বলেছিলেন। তাহলে কিন্তু আমি আজকে এখান থেকে একটা কথা স্পষ্ট করে বলতে পারি, যে টিএমসির বিদায় ঘন্টা বেজে গেছে। এবার দেখুন, এই যে বেকার ভাতা বাড়ি আনন্দ কোন গভর্নমেন্ট পায় বলুন তো? টিএমসি গভর্নমেন্ট পায়। সাদিক আসলামের মতো একজন লোকের এগেনস্টে একটি মহিলা কমপ্লেন করতে যায় রিজেন্ট থানায়, কমপ্লেন নেওয়া হয় না কেন? সে অরূপ বিশ্বাসের কাছের লোক বলে। কি অভিযোগ তার এগেনস্টে? সেই মহিলার আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাকে একটি লজে ডাকে এবং তাকে জোরপূর্বক বিয়ে করার জন্য বাইরে রাতের পর রাত দাঁড়িয়ে থাকে। এগুলো চলছে না। আমি ভাবছি যে রিঙ্কু বৈরাগী, মৌমিতা কীর্তনিয়া, এরপর কি রাস্তায় বেরোতে গেলে টেনশন হবে, ভয় হবে? সাধারণ কি ভরসায় তারা রাস্তায় বেরোবেন? এরপর কোন নিরাপত্তা সাধারণ মানুষের জন্য আছে? যেখানে রিঙ্কু দেবী এরপর কি ভয় পাবে? যেখানে
আজকে এই হুমায়ুন কবিরের মতো লোক বলে এসপির কলার ধরে আনবো, একদম। সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা? না, না, এই আজকে অনুব্রত মন্ডলের মতো লোক বলে এ তো আরো গালাগাল ভয়ঙ্কর করে ট্রেলার শুরু হয়ে গেছে কোনো মানুষরা। step নেওয়া হয় না। এরপর এটা তো আরো ভয়ঙ্কর ট্রেলার। এখন এই যে এটা নানা স্তরে চলছে, সেটা হচ্ছে একদিকে পশ্চিমবঙ্গকে অস্থির করার জন্য বেশ কিছু সংগঠনকে লাগানো হয়েছে, তবে খুব ইচ্ছাকৃত দুঃখের অস্থির ব্যাপার। করার জন্য, একদম ইচ্ছাকৃত। একদম আর সেটা মানে হচ্ছে তুমি 28 দেখবে ফেব্রুয়ারি পরে আরো বাড়বে। যে বিহারের SIR এর ফুচকাওয়ালা final list 40 বেরোনোর পর। বছর ধরে ফুচকা বিক্রি করতে, তাকে হঠাৎ একটি সংগঠন গিয়ে চত্থাপ্পর লাগাচ্ছে যে তোমাকে বাংলায় ব্যবসা করতে দেবো না, তোমার ট্রেড লাইসেন্স আছে। রিসেন্ট এরকম অনেকগুলো বেশ। ঘটনা ঘটেছে। তো বাংলাকে অস্থির করার জন্য খুব মানে আমার কাছে না আত্মহত্যার সন্তর্পণে সংজ্ঞাটাই বদলে গেছে। চক্রান্ত চলছে। আমার এর মনে থেকে যদি হচ্ছে বাঙালিতে বেরোনে না পারে, সারা ভারতবর্ষের কাছে বাঙালির যা কিছু আছে শেষ। কিন্তু আমার মনে মানে হচ্ছে মান যে সম্মান সব এবং যাবে। সব তো গেছে, কিন্তু আমরা- আত্মহত্যা মানেই হচ্ছে এসআইআর, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রুল তৈরি করে নিয়েছে যে এসআইআর যে মরেছে সেটাই একমাত্র ডেফিনেশন আমি এসআইআর নিয়ে আজকে আসছি না, কিন্তু আমার একটাই জিনিস মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে এখনই যদি বিধায়কের পরিবার রিঙ্কু বৈরাগী এবং মৌমিতা কীর্তনিয়ার মতো বিধায়কের পরিবারের মহিলারাও যদি ছাড় না পান, তাদেরকেও টার্গেট করা হচ্ছে। এরপরে 28 ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পর কয়েক লাখ বা কোটি মানুষের নাম বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে এই জিনিসটা আরো বেশি এনকারেজ করবে, সেখানে হাত গুটিয়ে বসে থাকবে পুলিশ, আরো ভয়ঙ্কর অবস্থা হবে মার্চ মাসে। আমি জানি না, এই প্রশ্নের উত্তর চাই মাননীয়ার কাছ থেকে। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় রেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH